আচ্ছা ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা আজকে পড়বো কি লাংস। লাং কি থাকে? একটা পেয়ার্ড অর্গান, মানে কি এক জোড়া থাকে। তাহলে লাং হচ্ছে এটা কি প্রিন্সিপাল রেসপিরেটরি অর্গান, এর কাজ কি রেসপিরেশন করা। কোথায় থাকে? লোকেটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি অন ইচ সাইড অফ মিডিস্টেনাম। দেখো আমরা বলছি মিডিস্টেনামের কন্টেন্টে লাংস ছাড়া বাকি সব ছিল। তাহলে এই যে লাংস, এটাই হচ্ছে মিডিস্টেনামের দুই সাইডে থাকে। তাহলে দুইটা থাকে, একটা রাইট একটা লেফট। এখন রাইট আর লেফট আমরা ডিফারেন্স বুঝবো কিভাবে? রাইট লাং যেটা, এইটা হচ্ছে আমরা পড়ছি না যে রাইট লাংয়ের নিচে হচ্ছে রাইট ডোম অফ ডায়াফ্রাম থাকে, আর লেফটের নিচে হচ্ছে লেফট ডোম অফ ডায়াফ্রাম থাকে। তো রাইট ডায়াফ্রামের নিচে থাকে কি লিভারের রাইট লোব। তাহলে এইটা কিছুটা উঁচুতে থাকবে, আর লেফটটা হচ্ছে কিছুটা নিচুতে থাকবে। এখন রাইটটা যদি কিছুটা উঁচুতে থাকে তাহলে কি হবে? এটা কিছুটা শর্ট হয়ে যাবে কিন্তু কিছুটা ওয়াইড হবে, আর লেফটটা হচ্ছে কিছুটা লম্বা থাকবে কিন্তু ন্যারো থাকবে। এছাড়া আরও ডিফারেন্স হচ্ছে কি, রাইট লাংয়ে হচ্ছে দুইটা ফিশার থাকে, এটাই তো রাইট লাংয়ে হচ্ছে দুইটা ফিশার থাকে। এই যে ফিশার, এটার নাম হচ্ছে অবলিক ফিশার, আর এইটার নাম হচ্ছে হরাইজন্টাল ফিশার। তাহলে দুইটা ফিশার যেটা তিনটা টুকরা হইলো, এটা আপার মিডল লোয়ার তিনটা লোব। আর লেফট লাংয়ে হচ্ছে আমাদের একটা ফিশার থাকে, একটাই অবলিক ফিশার, এই যে এটা। তাহলে এটা দিয়ে হয় দুইটা লোব। তাহলে রাইট লাংয়ে বললাম তিনটা লোব থাকে, লেফট লাংয়ে দুইটা লোব থাকে, ঠিক আছে। আর একটা ডিফারেন্স হচ্ছে কি, রাইট লাংয়ে আমাদের যে অ্যান্টেরিয়র বর্ডার আছে, আমরা কি পার্টসগুলো চিনি লাংসের, পার্টসগুলো কি লাংসের, এটা হচ্ছে কি অ্যাপেক্স, এটার আমরা বলি কি কনিক্যাল শেপের, যেটা অ্যাপেক্স, এটা লাইস আপওয়ার্ড। নিচের দিকে যেটার নাম কনকেভ সারফেস থাকে, এটার নাম হচ্ছে কি বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। সামনে যে শার্প যে বর্ডারটা, এটারে বলি আমরা অ্যান্টেরিয়র বর্ডার, আর পিছনের বর্ডারটা কিছুটা ব্ল্যান্ড, এটাকে আমরা বলি পোস্টেরিয়র বর্ডার। এই দিকে যে একটা সারফেস থাকে, এই সারফেসটা যেহেতু আমাদের রিপসের কাছে থাকে, তাহলে এটার নাম কোস্টাল সারফেস, আর এইটার নাম হচ্ছে মিডিয়াল সারফেস। এখন মিডিয়াল সারফেস আবার একটা জিনিস থাকে, এই যে এটা, যেখান থেকে লাংসে ট্রাকিয়া, ব্রঙ্কাস, অথবা বলো হচ্ছে ট্রাকিয়া তো ঢুকে না, ব্রঙ্কাস অথবা হচ্ছে আমাদের আর্টারি ভেইন ঢুকে বা বের হয়, এই এরিয়াটাকে বলে আমরা বলি হাইলাম অফ লাং। এই হাইলামের যে সামনের অংশ, এটাকে আমরা বলি মিডিস্টিনাল পার্ট, আর হাইলামের পিছনের অংশ, এটাকে আমরা বলি ভার্টিব্রাল পার্ট। তাহলে সারফেস হচ্ছে দুইটা, একটা কোস্টাল সারফেস, একটা মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের আবার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মিডিস্টিনাল পার্ট আর একটা ভার্টিব্রাল পার্ট, ঠিক আছে। তাহলে আমরা দুইটা লাংকে কীভাবে ডিফারেন্স করব? রাইট লাংয়ে হচ্ছে কিছুটা ছোট কিন্তু ওয়াইড, লেফটটা কিছুটা লম্বা কিন্তু ন্যারো, বাট রাইটটা কিন্তু ওজন বেশি। রাইট লাং হচ্ছে প্রায় 700 গ্রাম, লেফটটা হচ্ছে 50 থেকে 100 গ্রাম কম, 600 বা 650 গ্রাম। এরপর আমরা বলছি কি, রাইট লাংয়ে দুইটা ফিশার থাকে, তাহলে তিনটা লোব থাকে, আর লেফট লাংয়ে একটা ফিশার থাকে, এটা দিয়ে হচ্ছে দুইটা লোবে ভাগ হয়। রাইট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে স্ট্রেট, কিন্তু লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে একটা নচ থাকে, এই নচটাকে আমরা বলি কার্ডিয়াক নচ, হার্টের কারণে। এবং এই নচের নিচে যে একটা অংশ থাকে, এটার নাম হচ্ছে লিঙ্গুলা। হ্যাঁ, এই লিঙ্গুলাটা হচ্ছে রিপ্রেজেন্ট করে এইটার মিডল লোবকে। রাইটে যেমন মিডল লোব আছে, এটা তো মিডল লোব নাই, এইটাই মিডল লোবকে রিপ্রেজেন্ট করে। তাহলে এইটা দিয়ে বুঝতে হবে হচ্ছে এটা লেফট লাং, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা বললাম কি, যদি একটা আর্টিফিশিয়াল ফিশার ধরো এখানে কেউ করে দেয়, তাহলে বুঝবো কিভাবে? ন্যাচারাল যে ফিশার, এখানে প্লুরার কাভারিং থাকে, ভিসেরাল প্লুরা যেটা, সেটা কাভারিং থাকে এবং এটা দেখতে কিছুটা গ্লসি। বাট আর্টিফিশিয়াল ফিশার যদি, এখানে কোনো প্লুরার কাভারিং থাকবে না এবং এটা হচ্ছে এতটা গ্লসি না, একটু ম্যাট থাকবে দেখতে, ঠিক আছে। আমরা তাহলে লাংসের পার্টসগুলো চিনলাম, এটা কি অ্যাপেক্স, এটা বেস, এটা অ্যান্টেরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, আর এটা কোস্টাল সারফেস, এটা মিডিয়াল সারফেস। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে পারি। অ্যানাটমিক্যাল পয়েন্টস কি? দ্য কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, দ্য কনকেভ ডায়াফ্রামটিক সারফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। তারপর হচ্ছে এটা কি কোস্টাল সারফেস ইজ ডিরেক্টেড লাইস ল্যাটারালি, আর মিডিয়াল সারফেস ইজ লাইস মিডিয়ালি, অ্যান্ড মিডিয়াল সারফেস ইজ মার্কড বাই আ হাইলাম। এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যাপেক্স, শুধু অ্যাপেক্স নিয়ে যদি বলি,
এটা হচ্ছে কি লাংসের অ্যাপেক্স। অ্যাপেক্স দেখতে কীরকম? কনিক্যাল ইন শেপ। এরপর এটা থাকে কোথায়? ডিরেক্টেড আপওয়ার্ড। তাহলে অ্যাপেক্স ইজ কনিক্যাল ইন শেপ, ডিরেক্টেড আপওয়ার্ড। অ্যাপেক্স কই থাকে? অ্যাপেক্স কিন্তু রুট অফ নেকে থাকে। অ্যাপেক্স কিন্তু হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটিতে থাকে না। অ্যাপেক্স থাকে কোথায়? রুট অফ নেকে। আমাদের যে ক্লাভিকল আছে না, এই ক্লাভিকল থেকে 2.5 সেন্টিমিটার উপরে থাকে। কতটুকু? 2.5 সেন্টিমিটার উপরে থাকে এবং এটা থাকে মূলত রুট অফ নেকে। এই অ্যাপেক্সকে যে কাভার করে রাখে প্লুরা, এটার নাম কি? সার্ভাইকাল প্লুরা। এবং এই সার্ভাইকাল প্লুরার উপরে আর একটা প্রোটেকশন থাকে, ওটার নাম সুপ্রাপ্লুরাল মেমব্রেন অর সিপসন ফাসা। এই সুপ্রাপ্লুরাল মেমব্রেন আমরা পড়ছিলাম না ফার্স্ট রিবের ইনার অ্যাসপেক্ট থেকে, মনে আছে ফার্স্ট রিব পড়ার সময়? এটাই সেই সুপ্রাপ্লুরাল মেমব্রেন। আচ্ছা, এরপর আমরা বলতে পারি কি এই অ্যাপেক্সের পোস্টেরিয়র রিলেশন কি থাকে? অ্যাপেক্সের পোস্টেরিয়র রিলেশন কি থাকবে? ধরো এটা অ্যাপেক্স, এখানে চারটা জিনিস থাকে, একটা সিম্প্যাথেটিক চেইন, তারপর থাকে ভেইন, আর্টারি আর নার্ভ থাকে। এই ভেইনে, আর্টারি আর নার্ভের নাম কি? এটার নাম কি? সিম্প্যাথেটিক চেইন। তারপর থাকে আমাদের ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, আর আর্টারির নাম কি? সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আর থাকে কি? নার্ভ, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। তাহলে এইটা হচ্ছে আমাদের কোন রিলেশন আসলে? মূলত পোস্টেরিয়র রিলেশন অফ অ্যাপেক্স ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। চারটা জিনিস কি কি? সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। ঠিক আছে? এখন যদি কোনো কারণে এই অ্যাপেক্সের এখানে টিউমার হয়, ক্যান্সার হয়, তাহলে কি হবে? এই জিনিসগুলোর উপরে চাপ পড়বে, পড়বে না? এই যে পিছনের যে স্ট্রাকচার, এগুলোর উপরে কি হবে? চাপ পড়বে। পড়লে কি হবে? একটা সিনড্রোম তৈরি হবে, সেটার আমরা বলি প্যানকোস্ট সিনড্রোম। এই প্যানকোস্ট সিনড্রোমটা হলে কি হয় আসলে? দেখো, প্রথমত হচ্ছে আমাদের এই যে ফার্স্ট নার্ভের উপরে যদি চাপ পড়ে, ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ, এটার আমরা বলছিলাম এটিপিক্যাল নার্ভ। কেন? কারণ এটার যে আপারের যে র্যামাসটা আছে, ওইটা হচ্ছে যায় ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক ফরমেশনে, তার মানে কি হাতে সাপ্লাই দেয়, তাই না? তাহলে যদি কোনো কারণে এইটাতে চাপ পড়ে থাকে বা এইটাতে যদি ইনজুরি হয়, তাহলে কি হবে? এই ফোর আর্ম এগুলোতে ব্যথা করবে। ঠিক আছে? আর হবে কি, এখানে যে স্মল মাসেলগুলো আছে সে মাসেল ওয়াস্টিং হবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা সিনড্রোম তৈরি হয় যদি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক এইটা যদি ইনজুরি হয়, তাহলে একটা সিমটম হবে, সেটার নাম হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম মানে কি? এখানে আমাদের চোখ আছে না, যেটা চোখ পিউপিলটা কনস্ট্রিক্টেড হয়ে যাবে, এটাকে আমরা বলি মাইসিস। এরপর আপার আইলিড আছে না, আপার আইলিডটা তুলতে পারবে না, নিচে নেমে যাবে, এটাকে আমরা বলি টোসিস। টোসিস মানে হচ্ছে ড্রপিং অফ আপার আইলিড। আর মাইসিস মানে হচ্ছে কনস্ট্রিকশন অফ পিউপিল। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে আমাদের যে সোয়েট গ্ল্যান্ড আছে না, এই গ্ল্যান্ড থেকে কোনো প্রকার সিক্রেশন আসবে না, এটাকে বলি অ্যানহাইড্রোসিস। তাহলে টোসিস, মাইসিস, অ্যানহাইড্রোসিস, এটা মিলে যেটা হয় সেটার নাম হর্নার সিনড্রোম। কেন হয়? এই সিম্প্যাথেটিক চেইন ইনজুরি হওয়ার কারণে। এই পুরো ঘটনাকে আমরা বলি প্যানকোস্ট সিনড্রোম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি বেস অফ লাং। অ্যাপেক্স তো গেল, বেস আমরা পড়ছিলাম না যে ডায়াফ্রামের দুইটা লোব থাকে, ডোম, একটা কি রাইট ডোম অফ ডায়াফ্রাম আর একটা লেফট ডোম অফ ডায়াফ্রাম। এইটার উপরেই থাকবে কি রাইট লাং, আর এইটার উপরে থাকবে লেফট লাং। আমরা বলছি রাইট ডোম কিছুটা উঁচুতে থাকে, কেন? কারণ রাইট ডোমের নিচে রাইট লোব অফ লিভার থাকে, তাই না? তাহলে রাইট ডোম কিছুটা উঁচুতে থাকবে, তার মানে কি রাইট লাং কিছুটা উঁচুতে থাকবে আর লেফট লাং কিছুটা নিচুতে থাকবে। এখন যদি তোমার বলা হয় যে রাইট লাংয়ের ডায়াফ্রামেটিক সারফেসের রিলেশন কি, এর নিচে থাকে রাইট লোব অফ লিভার আর দুইটার মাঝখানে থাকে কি রাইট ডোম অফ ডায়াফ্রাম। আবার লেফট লাংয়ের যদি ক্ষেত্রে আমরা বলি, তাহলে কি হবে? এর নিচে থাকে লেফট লোব অফ লিভার, এদিকে থাকে স্প্লিন আর থাকে ফান্ডাস, স্টোমাকের ফান্ডাস। তাহলে ফান্ডাস অফ স্টোমাক, স্প্লিন অ্যান্ড লেফট লোব অফ লিভার, এইটা থাকে লেফট লাংয়ের নিচে, মাঝখানে থাকে কি লেফট ডোম অফ ডায়াফ্রাম।
তাহলে এটা গেল আমাদের বেস। এবার আসি আমরা অ্যান্টেরিয়র বর্ডার। একটা দেখো রাইট লাংয়ের যে অ্যান্টেরিয়র বর্ডার এটা থাকে কি, অ্যান্টেরিয়র বর্ডারটা থাকে কিছু কীরকম শার্প থাকে এবং থিন থাকে। রাইট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারটা থাকে স্ট্রেট, কোনো নজ থাকে না। কিন্তু লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে একটা নজ থাকে, এই যে দেখো এটা একটা নজ, এই নজটাকে বলে কার্ডিয়াক নজ। কেন কার্ডিয়াক নজ বলে? এখানে হার্ট থাকে আর তার নিচে যে অংশটা থাকে এটার নাম হচ্ছে লিঙ্গুলা। তাহলে দুইটারই অ্যান্টেরিয়র বর্ডারের মধ্যে ডিফারেন্স এটাই, রাইট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার ইজ স্ট্রেট বাট লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে একটু নচ থাকে আর নচের নিচে হচ্ছে লিঙ্গুলা থাকে। লিঙ্গুলা কি রিপ্রেজেন্ট করে? মিডল লোব অফ রাইট লাং। রাইট ইজ এ মিডল লোব, লেফটের ক্ষেত্রে আছে হচ্ছে লিঙ্গুলা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ইনফিরিয়র বর্ডার। এই যে বর্ডার এটার নাম কি? ইনফিরিয়র বর্ডার। দুইটা লাংয়ের ক্ষেত্রে দেখো এই যে নিচের যে বর্ডার এটার নাম ইনফিরিয়র বর্ডার। এই ইনফিরিয়র বর্ডারকে যদি আমরা তিনটা লাইন বরাবর দেখি, যেমন এইটা আমার নাম কি? মিড ক্লাভিকুলার লাইন। এই মিড ক্লাভিকুলার লাইনে 6 নাম্বার রিব পর্যন্ত এটা থাকে, 6 রিব। ঠিক আছে? এই যে মিড এক্সিলারি লাইন আমরা বলি, এইখানে এই যে শার্টের জাস্ট এই বর্ডারটা যেটা এইটা আসলে মিড এক্সিলারি লাইন বডিতে, তাহলে এইখানে থাকবে 8। আর যদি আমরা পিছনে স্ক্যাপুলা বরাবর মিড স্ক্যাপুলার লাইন বলি তাহলে সেখানে থাকবে 10। সামনে থেকে দেখো 6, 8, 10, মানে লাংসের এক্সটেনশন কতটুকু? সামনে থেকে 6 নাম্বার রিবস পর্যন্ত, ল্যাটারাল থেকে 8 নাম্বার আর পোস্টেরিয়র থেকে 10 নাম্বার রিবস পর্যন্ত। পারবা না? তাহলে আমরা বলবো মিড ক্লাভিকুলার লাইন 6 স্পেস, মিড এক্সিলারি লাইন 8 স্পেস, আর মিড স্ক্যাপুলার লাইন যেটা সেটা হলো 10th স্পেস। ঠিক আছে? এবার আমরা আসি কোস্টাল সারফেস। কোস্ট মানে কি? রিবস। তাহলে লাংসের এই সাইডে কি থাকে? রিবস থাকে। আর দুই রিবসের মাঝখানে যে জায়গাটার নাম কি? ইন্টারকোস্টাল স্পেস। এই সারফেসটাকে আমরা বলি কি? কোস্টাল সারফেস। এই কোস্টাল সারফেসে যেখানে রিবস থাকে ওইখানে একটু ডিপ্রেশন থাকে, আর দুই রিবসের মাঝখানে যে জায়গাটা ওইখানে একটু এলিভেশন থাকে ভিসেরাতে। এই ডিপ্রেশনগুলো ইন্ডিকেট করে কি? রিবস। আর এলিভেশনগুলো ইন্ডিকেট করে কি? ইন্টারকোস্টাল স্পেসকে। এটা পারলেই হবে। এবার আমরা আসি মিডিয়াল সারফেস। এইটা যেটা আমাদের, এটা কি? মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেসের যে ভিতরে থাকে এটার নাম কি? হাইলাম। হাইলাম মানে কি? যেখান দিয়ে লাংসে কোনো স্ট্রাকচার প্রবেশ করে অথবা লাংস থেকে বের হয়। যারা প্রবেশ করে বের হয় তাদের বলে রুট অফ লাং, আর যেই জায়গা দিয়ে প্রবেশ করে বা বের হয় ওইটাকে বলে হাইলাম অফ লাং। দুটো কিন্তু এক না, একই জিনিস বাট ভিন্ন। মানে যারা ঢুকতেছে বেরোচ্ছে তাদের বলে রুট, আর যেই জায়গা দিয়ে ঢুকতেছে বেরোচ্ছে ওইটাকে বলে হাইলাম। এই হাইলামের সামনের অংশকে আমরা বলি মিডিস্টিনাল পার্ট, আর হাইলামের পিছনের অংশ আমরা বলি ভার্টিব্রাল পার্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এটা রিলেশন পড়ার চেষ্টা করি যে রাইট লাংসের রিলেশনে কারা থাকে আর লেফট লাংয়ের রিলেশনে কারা থাকে, একটু যদি চিন্তা করে পড়ো তাইলেই পারবা। দেখো এটা রাইট লাং, এইখানে যে কার্ডিয়াক যে নস থাকে মানে হার্টের যে শ্যালো গ্রুপ থাকে, এখানে কি থাকবে? রাইট লাংসে হার্টের যা থাকবে সব রাইট সাইড, আর লেফট লাংসে হার্টের যা থাকবে সব লেফট সাইড। তাহলে এইখানে যে কার্ডিয়াক গ্রুপ আছে এখানে থাকবে কি? রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল, কিছুটা রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে? এখন রাইট অ্যাট্রিয়া যদি থাকে, রাইট অ্যাট্রিয়া উপর দিক থেকে এসে ওপেন করে কে? সুপিরিয়র ভেনা কাভা। নিচের দিক থেকে ওপেন করবে কে? ইনফিরিয়র ভেনা কাভা। পিকচারে আছে যেটা দেখো। আর সুপিরিয়র ভেনা কাভা এখানে এসে ওপেন করে আর্চ অফ অ্যাজাইগাস ভেইন। ঠিক না? আচ্ছা, এরপর আমরা এখানে আর পাবো কি? 3টা নার্ভ পাবো। একটা কি? রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ভেগাস নার্ভ আর রাইট সিম্প্যাথেটিক। আবার লেফট যখন আমরা চিন্তা করি, লেফটের এখানে থাকবে কি? হার্টের সব লেফটের অংশ। তাহলে এখানে থাকবে লেফট অ্যাট্রিয়াম, লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকলের কিছু পার্ট, তাই না? এরপর লেফট ভেন্ট্রিকল যদি হয় তাহলে ওইখান থেকে উঠবে কি? অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন হবে কি? আর্চ অফ অ্যাওর্টা, এরপর এখান থেকে নামবে কি? ডিসেন্ডিং অ্যাওর্টা। ও রাইট সাইডে আরেকটা জিনিস বলি নাই, রাইট সাইডে আরেকটা থাকবে ট্রাকিয়া থাকবে, ইসোফেগাস থাকবে। আর লেফট সাইডে আমাদের যেটা এখানে থাকবে ইসোফেগাস থাকবে, থোরাসিক ডাক্ট থাকবে। আমরা আবার বলি হার্ট যদি থাকে লেফট ভেন্ট্রিকল তাহলে থাকবে কি? অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। এবং এইটা লেফট সাইডের দুইটা ব্রাঞ্চ কি কি? লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। আর এইখানে 4টা নার্ভ থাকবে, ওইখানের মতো 3টা, যে লেফট ভেগাস, লেফট ফ্রেনিক, লেফট সিম্প্যাথেটিক, আর এখানে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এইটা হচ্ছে ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ। ঠিক আছে?
এটা আমরা বলে ফেলছি অলরেডি। হোয়াট ইজ দ্য হাইলাম অফ লাং? হাইলামকে বলা হয় কি গেটওয়ে অফ লাং, যেখান থেকে কোনো স্ট্রাকচার ভিতরে ঢুকে অথবা এখান থেকে বের হয়। এটার আরেক নাম হচ্ছে পোর্টা পালমোনিস। পোর্টা পালমোনিস। এবার আসি আমরা রুট অফ লাং। রুট অফ লাং কি? দ্য স্ট্রাকচার পাসিং থ্রু দ্য হাইলাম, মানে যেই যেই স্ট্রাকচার এইটার মধ্যে ঢুকে তাদের বলা হয় রুট অফ লাং, আর যেই জায়গা দিয়ে ঢুকে ওই জায়গাটাকে বলে হাইলাম অফ লাং। ঠিক আছে, তাহলে কি কি জিনিস এখান দিয়ে ঢুকে আমরা বলতে পারি? দেখো ট্রাকিয়া এসে কি ভাগ হয়? দুইটা ভাগে ভাগ হয়, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এইটা তো লাংসে ঢুকতে হবে না, তাহলে একটা ঢুকতে পারি কি আমাদের প্রিন্সিপাল ব্রঙ্কাস। এরপর যাবে কি ব্রঙ্কিয়াল কিছু ভেসেল যাবে, সেটা আর্টারি হোক ভেইন হোক নাকি। পালমোনারি কিছু ভেসেল যাবে, কিছু নার্ভ যাবে, আর কিছু লিমফেটিক্স। এবার আমরা যদি স্পেসিফিক করে বলি যে রাইট সাইডে কারা যাবে আর লেফট সাইডে কারা যাবে। রাইট সাইডে থাকবে কি রাইট পাশে দেখো ব্রঙ্কাসের দুইটা পার্ট যাবে, এটা দুইটা পার্ট, উপরে যেটা থাকে সেটা লিপার ট্রায়াল আর নিচে যেটা থাকে সেটার নাম হাইপার ট্রায়াল। তারপর থাকে পালমোনারি আর্টারি আর একটা ইনফিরিয়র পালমোনারি ভেইন। তো এখানে ব্রঙ্কাসের একটা পার্ট, আর্টারির একটা পার্ট, ব্রঙ্কাসের একটা পার্ট আর পালমোনারি ভেইনের একটা পার্ট। এইটাই বলছে বঙ্কু আমার বড় ভাই। ব্রঙ্কাসের একটা পার্ট তাহলে ব, তারপর বলছি কি আমরা আর্টারি আমার, তারপর আবার ব্রঙ্কাসের একটা পার্ট তাহলে বড়, আর লাস্টে ভেইন মানে ভাই। এটারে শর্টকাটে বিভিন্ন জায়গায় পড়ায় যে বঙ্কু আমার বড় ভাই। আর বাম পাশে যদি তুমি পড়ো তাহলে বলে আমি বঙ্কুর ভাই, মানে আগে আর্টারি তারপর ব্রঙ্কাস তারপর ভেইন। বুঝতো কি না? এখানে হচ্ছে ব্রঙ্কাস আর্টারি ব্রঙ্কাস ভেইন, এটা শর্টকাটে মনে রাখে বঙ্কু আমার বড় ভাই। আর এখানে বলা হচ্ছে আমি বঙ্কুর ভাই, মানে কি আগে আর্টারি উপর দিক থেকে, এই যে এখানে তুমি বইয়ে পিকচার দেখলে বুঝবে, আগে আর্টারি তারপর ব্রঙ্কাস তারপর ভেইন। ঠিক আছে, তাহলে হাইলাম দিয়ে কী কী স্ট্রাকচার প্রবেশ করে? রাইট লাং যদি হয় আমরা বলছি কি রাইট লাংয়ের ক্ষেত্রে মনে রাখবো কি বঙ্কু আমার বড় ভাই, মানে কি ব্রঙ্কাস পালমোনারি আর্টারি আবার ব্রঙ্কাস দেন ইনফিরিয়র পালমোনারি ভেইন। আর লেফট লাংয়ের ক্ষেত্রে বলছি আমি বঙ্কুর ভাই, মানে কি আমি মানে আর্টারি, মানে কি পালমোনারি আর্টারি দেন ব্রঙ্কাস তারপর ইনফিরিয়র পালমোনারি ভেইন। ঠিক আছে, ওকে। এবার আসি ফিশার। ফিশার হচ্ছে কি রাইট লাংয়ে দুইটা ফিশার থাকে, একটা হচ্ছে অবলিক ফিশার একটা হরাইজন্টাল ফিশার। আর লেফট লাংয়ে হচ্ছে আমার একটা ফিশার থাকে, সেটা হচ্ছে শুধু অবলিক ফিশার। এই ফিশারটাকে ট্রেস করতে বলে। ভিসেরা যখন নিবা তখন তোমার ট্রেস করে দেখাইতে হবে, একটা হাইলাম থেকে শুরু করে এই ফিশারটা কোথায় গিয়ে আবার হাইলামের কাছে এসে শেষ, এই পুরো ট্রেসিংটা লাগবে। পারবা না? এটা সোজা আছে, দেখাবো না ভিসেরায়। আচ্ছা, এবার রেসপিরেটরি প্যাসেজ। এটা হচ্ছে কি আমাদের নোজ থেকে একদম অ্যালভিউলাস পর্যন্ত যে প্যাসেজ, এটাকে আমরা বলি রেসপিরেটরি প্যাসেজ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এয়ার কন্ডাকশন করা, বাতাসটাকে এখান থেকে নিয়ে যাওয়া, এই বাতাসটা কিছুটা পরিষ্কার করে, তাহলে এয়ার কন্ডিশনিং করা। আর একটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এই তিনটা হচ্ছে আমাদের রেসপিরেটরি প্যাসেজের কাজ। আচ্ছা, এবার আসি আমরা রেসপিরেটরি প্যাসেজে কি কি থাকে। একদম বাইরে থাকে কি নোজ, তারপর ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, তারপর ল্যারিংস, এবার ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসে পড়ছিলাম কি আমরা, ভাগ ছিল কি প্রিন্সিপাল ব্রঙ্কাস, তারপর লোবার বা সেকেন্ডারি, তারপর লোবিউলার বা টারশিয়ারি, মনে আছে? তারপর টার্মিনাল ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক। এখানে গিয়ে শেষ হয়েছিল, তোমার মনে আছে অ্যালভিওলাসে। এখন এই যে নোজ আর ন্যাজোফ্যারিংস, এই দুইটাকে বলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই যে আমরা পাসেসে যা পড়লাম আমাদের নোজ আর ন্যাজোফ্যারিংস, এটাকে বলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর নিচের সবগুলো বলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এটা তুমি পরবর্তীতে ইনফেকশন হোক বা যা হোক আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলা। ঠিক আছে, আচ্ছা। এরপর আছে কি ব্রঙ্কাসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ট্রাকিয়া এসে দুইটা ব্রঙ্কাসে ভাগ হয় না, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। যেটা কোনটা শর্ট থাকে? রাইটটা হচ্ছে কিছুটা শর্ট থাকে, হচ্ছে কালকে দেখাইছিলাম মনে আছে তোমাদের। রাইটটা হচ্ছে এরকম আইসা ভাগ হয়, রাইটটা কিছুটা শর্ট থাকে,
আর লেফটটা কিছুটা লং থাকে। এই যে মিড লাইন যদি চিন্তা করি, এটার সাথে রাইটটা মাত্র 25 ডিগ্রি, এটা 45 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এইটা কিছুটা এইখান থেকে যদি কোনো ইনফেকশন হয় আলটিমেটলি রাইট লাইনে চলে আসাটা সহজ। এটা একটা কোশ্চেন আসে তোমাদের এক্সপ্লেন অ্যানাটমিক্যালি, যে রাইট লাইনে ইনফেকশনটা কেন সহজ। এই কারণেই, কারণ এটা শর্টার, ওয়াইডার এবং এটা হচ্ছে কিছুটা ভার্টিক্যাল থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়ি কি যে ব্রঙ্কাস, আবার বলি ব্রঙ্কিওল মানে কি। ব্রঙ্কাস যেটা, এটা এই ডায়ামিটার যখন হচ্ছে অনেক বেশি থাকে এটাকে আমরা বলি ব্রঙ্কাস, এবং এটার মধ্যে কার্টিলেজ থাকবে, যার কারণে এটা কখনো চুপসে যায় না। আর যেটা ডায়ামিটার আস্তে আস্তে গিয়ে ছোটো হয়ে যায় এবং যার মধ্যে আর কার্টিলেজ থাকে না, সেই জায়গাকে আমরা বলি ব্রঙ্কিওল। মনে থাকবে। এখন আমরা রেসপিরেটরি ট্রি পড়ছিলাম, মনে আছে? রেসপিরেটরি ট্রির মধ্যে এই সবগুলাই ছিল। মূলত আমরা ট্রাকিয়া থেকে শুরু করছিলাম, তাহলে ট্রাকিয়া থেকে অ্যালভিওলাস পর্যন্ত এই এরিয়াটাকে আমরা বলছিলাম রেসপিরেটরি ট্রি। এটাকে আমরা আরেকটা নাম বলি ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। ঠিক আছে, আচ্ছা। আর যদি এখান থেকে শুধু ট্রাকিয়া বাদ দিয়ে দেই তাহলে যে অংশ থাকবে তাকে আমরা বলবো শুধু ব্রঙ্কিয়াল ট্রি। তাহলে রেসপিরেটরি ট্রিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। ট্রাকিয়া থেকে শুরু করে যদি যাই তাহলে বলি ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, আর যদি ট্রাকিয়ার পরের অংশ থেকে ধরি তাহলে আমরা বলবো শুধু ব্রঙ্কিয়াল ট্রি। এটা কি মনে আছে তোমাদের? রেসপিরেটরি ট্রিতে কী কী ছিল মনে আছে না? কী কী ছিল? ট্রাকিয়া। আমরা যদি একটু বুঝে পড়ার চেষ্টা করি, দেখো এটা আমরা বোঝার চেষ্টা করি কি হবে। এইটা একটা ট্রাকিয়া, রাইট সাইড হবে কি প্রিন্সিপাল ব্রঙ্কাস আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এখন রাইট সাইডের লোব কয়টা? 3টা, আপার, মিডল আর লোয়ার। তাহলে এই সেকেন্ডারি যেটা, এটা কি প্রাইমারি? সেকেন্ডারিটা হবে কয়টা? 3টা। আর লেফট সাইডের লোব কয়টা? 2টা। তাহলে এটা সেকেন্ডারি ব্রঙ্কাস হবে কয়টা? 2টা। বুঝছো কি না? এরপর আমরা বলি এইটার নাম কি? লোবার ব্রঙ্কাস, মানে কি 3 লোবে 3টা ঢুকে, তারপর সেগমেন্টে ঢুকবে। আমরা বলছি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে 10টা, মনে আছে? তাহলে আপার লোবে ছিল 3টা সেগমেন্ট, তাহলে এইটা আবার 3টা সেগমেন্টাল ব্রঙ্কাসে ভাগ হবে। বুঝছো কি না? তাহলে এইটা হচ্ছে কি ট্রাকিয়া। এরপর এটার নাম কি প্রিন্সিপাল ব্রঙ্কাস। এরপর এক একটা লোবে ঢুকে তার নাম লোবার ব্রঙ্কাস। তারপর একটা সেগমেন্টে ঢুকে তার নাম কি সেগমেন্টাল ব্রঙ্কাস। তারপর কি এরপর কি ব্রঙ্কাসের জিনিস শেষ, তাহলে কি হবে? টার্মিনাল ব্রঙ্কাস। তারপর হবে ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কিওল শেষ, সেটার নাম কি টার্মিনাল ব্রঙ্কিওল। এরপর শুরু অ্যালভিওলাস। অ্যালভিওলাস কিভাবে শুরু হয়? এরকম অ্যালভিওলার ডাক থাকে আর অ্যালভিওলার স্যাক থাকে, এই জায়গাটাকে অ্যাট্রিয়া বলে। তাহলে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক আর মাঝের এটাকে বলে অ্যাট্রিয়া। এই স্যাকের এইখানে গিয়ে শেষ। এখন এই যে ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত এই এরিয়াটাকে বলে আমরা বলি কন্ডাক্টিং জোন। আর এই অ্যালভিওলার রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে অ্যালভিওলাস পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলি রেসপিরেটরি জোন। মন থাকবে? তাহলে কন্ডাক্টিং জোন কোন পর্যন্ত? ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত। আর এরপর রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে অ্যালভিওলাস পর্যন্ত এটা হলো রেসপিরেটরি জোন। এই কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম কি? সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। মনে আছে তোমাদের? সিউডো মানে কি ফলস, স্ট্র্যাটিফাইড মানে কি মাল্টি লেয়ার। অ্যাকচুয়ালি নর্মাল এটা একটা কোষ, এটাতে একটা সিঙ্গেল লেয়ার থাকে, একে আমরা বলি কি সিঙ্গেল লেয়ার স্কোয়ামাস সেল। আবার যদি থাকে এরকম, এটা কি কলামনার সেল। আবার একটা লেয়ার যদি থাকে এরকম কিউবের মতো, তাহলে কি কিউবয়েডাল সেল। যদি একটা লেয়ারে থাকে তারে আমরা বলি সিঙ্গেল লেয়ার, যদি একাধিক লেয়ার থাকে তারে আমরা বলি মাল্টি লেয়ার, সেটাকে বলি স্ট্র্যাটিফাইড। এখন এই সেলগুলোর ক্ষেত্রে কি হয়? এই সেলগুলোর ক্ষেত্রে সেলের সাইজ আসলে ডিফারেন্ট টাইপের হয়, একটা বড়, একটা ছোট, একটা মাঝারি এরকম। তো নিউক্লিয়াসের লোকেশনগুলো থাকে সেন্টারে। তাহলে ডিফারেন্ট সাইজের সেল এবং ডিফারেন্ট পজিশন অফ নিউক্লিয়াসের কারণে মাইক্রোস্কোপে এটা দেখতে মাল্টি লেয়ার মনে হয়, কিন্তু আসলে এটা সিঙ্গেল লেয়ার। তাহলে কি এটা মাল্টি লেয়ার না, সিউডো স্ট্র্যাটিফাইড। আর এগুলা সিলিয়ারি মুভমেন্ট আছে, রেসপিরেটর কিছু ঢুকলে এই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে বের করে দেয়। তাহলে এই জন্য আমরা এই কোষগুলো বলি সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আর আমাদের রেসপিরেটরি জোনে যেটা থাকে
সেটার নাম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ওইখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এটুকু পারবা? এবার রেসপিরেটরি ইউনিট কাকে বলে? এই যে আমরা রেসপিরেটরি ব্রঙ্কিয়াল পড়ছি না, রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে শুরু হয়ে অ্যালভিওলার ডাক্ট হয়, অ্যাট্রিয়া হয়, অ্যালভিওলার স্যাক হয়। তাহলে লাংসের যতটুকু জায়গা একটা রেসপিরেটরি ব্রঙ্কিয়াল সাপ্লাই দেয়, মানে অক্সিজেন দেয়, বুঝছো কি না? লাংসের যতটুকু জায়গাকে একটা রেসপিরেটরি ব্রঙ্কিয়াল সাপ্লাই দেয় তাকে বলে রেসপিরেটরি বা পালমোনারি ইউনিট। কি বললাম? দ্য এরিয়া অফ লাং হুইচ সাপ্লাইড বাই অন রেসপিরেটরি ব্রঙ্কিওল। বুঝছো কি না? একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল লাংসের যতটুকু জায়গাকে সাপ্লাই দেয় তাকে বলে রেসপিরেটরি ইউনিট। তাহলে এর পার্ট কি কি? সে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলার ডাক্ট, এরপর অ্যাট্রিয়া, অ্যালভিওলার স্যাক, আর লাস্টে থাকে অ্যালভিওলাস। এই জায়গাটুকু বলে রেসপিরেটরি ইউনিট। ঠিক আছে? আচ্ছা, ফাংশনাল আমরা যে এতক্ষণ বললাম এটা আসলে ফাংশনাল ডিভিশন। অ্যানাটমিক্যাল ডিভিশন একটা আর ফাংশনাল ডিভিশন একটা। ফাংশন মানে কি? এয়ারকে কন্ডাকশন বা পরিবহন করে কন্ডাক্টিং জোন, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেই জায়গায় হয় সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা রেসপিরেটরি জোন। ঠিক আছে? এবার কন্ডাক্টিং জোন আমরা পারবো না। কোথায় কোন পর্যন্ত? ট্রাকিয়া থেকে কোন পর্যন্ত? টার্মিনাল ব্রঙ্কাস পর্যন্ত, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত। এই জায়গার কাজ কি? এয়ার কন্ডাকশন করা। এটা লাইনিং এপিথেলিয়াম কি? সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে? এই পার্টটা শুধু এয়ারকে কন্ডাকশন করে, এয়ারকে কন্ডিশনিং করে। আর যেটা হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাই আমরা বলি না, অ্যালভিওলাই একদম শেষের এই অংশ কি বলি আমরা? অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এইখানে 3 ধরনের কোষ থাকে, এটা টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট আর ম্যাক্রোফেজ। মনে আছে না? টাইপ 1 নিউমোসাইটের কাজ কি? এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ, মানে অ্যালভিওলাসের 97% জায়গা জুড়েই থাকে টাইপ 1 নিউমোসাইট, যেটার কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। আর টাইপ 2 নিউমোসাইট অল্প একটু জায়গায় থাকে, এখানে সারফেক্টেন্ট তৈরি করে, আমরা পড়বো এগুলা। আর এক্সচেঞ্জ জোন কোত্থেকে হয়? রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাস পর্যন্ত, এটাকে আমরা বলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোন। এটা লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এইখানেই এই 3 ধরনের সেল থাকে। এটার ফাংশন কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। আচ্ছা, তোমাদের যদি উল্টায় জিজ্ঞেস করি যে টাইপ 1 নিউমোসাইট ডেভেলপ হয় কোথা থেকে? লাং বার্ড অথবা এন্ডোডার্ম অফ ফোরগার্ড। টাইপ 2 অ্যালভিওলার সেল কোত্থেকে আসে? আমরা বলছি কি অল লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দ্য এই যে ট্রাকিও ব্রঙ্কিয়াল বার্ড। আর লাংসের যত কিছু আছে বাকি সব কিছু ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ভুলে গেছো? হ্যাঁ, ম্যাক্রোফেজ মেজোডার্ম থেকে। ম্যাক্রোফেজ আবার এইখানে না, ওটা আলাদা। এবার আমরা আসি, এখানে বললাম কি টাইপ 2 নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট আসে। সারফেক্টেন্ট নাম কি? সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এই যে লাংসের যে সারফেস আছে না, এইখানে যে টাইপ 2 নিউমোসাইট থাকে ওইখান থেকে একটা ফ্লুইড আসে, নাম সারফেক্টেন্ট। মূলত সারফেস অ্যাক্টিভ এজেন্ট, এইটার শর্টকাটে বলি সারফেক্টেন্ট। মনে থাকবে? তাহলে সারফেক্টেন্ট আমাদের 2টা কোষ থেকে আসতে পারে। একটা আমরা পড়ে ফেলছি যে টাইপ 2 অ্যালভিওলার নিউমোসাইট থেকে আসে, আর একটা আসে ক্লাব সেল অথবা ক্লারা সেল থেকে। ব্রঙ্কিয়াল সারফেক্টেন্ট, ব্রঙ্কিয়াল যে সারফেক্টেন্ট ব্রঙ্কাস, ওইখানে সারফেক্টেন্ট আসে, ওইখানে তো আর তোমার টাইপ 2 নিউমোসাইট নাই। তাহলে অ্যালভিওলার সারফেক্টেন্ট আসে টাইপ 2 নিউমোসাইট থেকে, আর ব্রঙ্কিয়াল সারফেক্টেন্ট আসে ক্লারা সেল বা ক্লাব সেল থেকে। ক্লারা, CLARA। দুইটারই কাজ হচ্ছে কি? এটা রিডিউস দ্য সারফেস টেনশন অফ ফ্লুইড ইনসাইড দ্য অ্যালভিওলাই, দাস প্রিভেন্ট দ্য অ্যালভিওলার কোলাপস। মানে অ্যালভিওলাসগুলো যেন কোলাপস করে না যায়, এটা প্রিভেন্ট করেও। ক্লারা সেল বা ক্লাব সেল। সারফেক্টেন্ট হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এটা 2 রকম থাকে, একটা অ্যালভিওলার সারফেক্টেন্ট, একটা ব্রঙ্কিয়াল সারফেক্টেন্ট। অ্যালভিওলার সারফেক্টেন্ট আসে সেই অ্যালভিওলারের টাইপ 2 নিউমোসাইট থেকে, আর ব্রঙ্কিয়াল সারফেক্টেন্ট আসে ক্লারা সেল বা ক্লাব সেল থেকে। দুটোরই কাজ সেম, এরা সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এরা হচ্ছে কি করে? সারফেস টেনশন কমায়, যার মাধ্যমে লাংস কোলাপস হয় না, লাংস কোলাপস প্রিভেন্ট করে। ঠিক আছে?
এবার আসি আমরা রেসপিরেটরি মেমব্রেন বা ব্লাড এয়ার ব্যারিয়ার, এটা একটা জিনিস আছে। রেসপিরেটরি মেমব্রেন কি দেখো, এইটা ধরো একটা অ্যালভিওলাস, আর এইটা ধরো একটা রক্তনালী, এটাই তো। এই রক্তনালী থেকে অক্সিজেন, সরি, এই ব্লাড ভেসেল থেকে কার্বন ডাই অক্সাইড এই লাংসে আসবে নাকি, আর লাংস থেকে অক্সিজেন এখানে যাবে, এ চেঞ্জ হয় না। এই জায়গাটাকে আমরা বলি রেসপিরেটরি মেমব্রেন। তাহলে এই দিকে যদি বলি আমরা মেমব্রেনের এদিক থেকে এদিকে যাই কি হবে, প্রথম বাইরের দিকে এখানে থাকবে কি অ্যালভিওলাস থাকে না, বুঝো নাই? আমরা পড়তেছি রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেন মানে কি, যেখানে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে একটা অ্যালভিওলাসের ওইখানে রক্তনালীর সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, রক্তনালী থেকে কি হয় কার্বন ডাই অক্সাইড লাংসে আসে, আর লাংস থেকে অক্সিজেন হচ্ছে ব্লাড ভেসেলে গিয়ে আবার হার্টে চলে যায়। এখন এখানে কি কি থাকে দেখো, এক নম্বরে হচ্ছে এই জায়গাটায় সারফেক্টেন্ট কি করে, ফ্লুইড তৈরি করে না। সারফেক্টেন্ট মানে কি, এটা ফ্লুইড না? তাহলে ফ্লুইড লেয়ার অফ সারফেক্টেন্ট, ভিতরের দিক থেকে যদি আমরা বাইরে যাই, প্রথম লেয়ারটার নাম কি ফ্লুইড লেয়ার অফ সারফেক্টেন্ট। আর এইখানে লাইনিং এপিথেলিয়ামের নাম কি অ্যালভিওলার এপিথেলিয়াম, যেটা সিম্পল স্কোয়ামাস। যে কোন এপিথেলিয়াম বসানো থাকে যার উপরে তার নাম বেসমেন্ট মেমব্রেন। বুঝো নাই মনে হয়? একদম ভিতরে থাকে ফ্লুইড লেয়ার অফ সারফেক্টেন্ট। তারপর এটা আসছে কোথা থেকে, এখানে লেয়ার থাকে কি অ্যালভিওলার এপিথেলিয়াম, এপিথেলিয়াম বসানো থাকে এটা বেসমেন্ট মেমব্রেনের উপরে। তারপর এই যে ব্লাড ভেসেল আর এটার মাঝখানে স্পেস, এটা বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। তারপর থেকে ক্যাপিলারির বেসমেন্ট মেমব্রেন, আর ভিতরে থেকে ক্যাপিলারির এন্ডোথেলিয়াম। বুঝছো কিনা? তাহলে আমরা যদি যে কোনো এক সাইড থেকে আর এক সাইডে যাই, লেয়ারগুলো এভাবে বলতে হবে। এটা ফিজিওলজিতে আছে। হোয়াট ইজ রেসপিরেটরি মেমব্রেন? গ্যাস যেখানে এক্সচেঞ্জ হয় সেই মেমব্রেনকে আমরা বলি কি রেসপিরেটরি মেমব্রেন। ভিতর থেকে যদি বাহিরে আসি, দেখো প্রথম থাকে কি ফ্লুইড লেয়ার অফ সারফেক্টেন্ট, তারপর এখান থেকে অ্যালভিওলার এপিথেলিয়াম, সব এপিথেলিয়ামই বসানো থাকে কোনো বেসমেন্ট মেমব্রেনের উপরে। এরপর এখানে যে স্পেস মানে এন্ডোথেলিয়াম আর হচ্ছে গিয়া এই এর মাঝখানে যে স্পেস, এর নাম ইন্টারস্টিশিয়াল স্পেস। তারপর এটার নাম ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তার উপরে ক্যাপিলারি লাইনিং বা এন্ডোথেলিয়াম। তাহলে রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার কি কি, ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার, তারপর অ্যালভিওলার এপিথেলিয়াম, তারপর এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, তারপর ইন্টারস্টিশিয়াল স্পেস, তারপর ক্যাপিলারির বেসমেন্ট মেমব্রেন, ভিতরে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এভাবে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে? এটা পিকচার আছে, এই যে দেখো, এটা ফিজিওলজির বই থেকে নেওয়া। এই যে এই পিকচারটা, এইটা হচ্ছে গিয়ে তোমার, এই যে এটা দেখো, এই লেয়ারটাই আমরা পড়াচ্ছি আসলে। হ্যাঁ, আচ্ছা এইবার আসি আমরা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। হোয়াট ইজ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট? ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট মানে কি, ব্রঙ্কাস এবং পালমন মিলে যে ছোটো ছোটো সেগমেন্ট হয়, যেমন আমরা দেখছি কি যে রাইট লাং 10টা সেগমেন্টে ভাগ হয়েছে, এর প্রত্যেকটা সেগমেন্টকে বলি কি আমরা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। ডেফিনেশন দেখো, এরিয়া অফ লাং সাপ্লাইড বাই অন টার্সিয়ারি ব্রঙ্কাস, যে লাংসের যতটুকু এরিয়া একটা টার্সিয়ারি ব্রঙ্কাস সাপ্লাই দেয় তাকে বলে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। এইটার দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কি এরা স্ট্রাকচারালি সেপারেট আর এরা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। মানে কি, একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট আর একটা সেগমেন্ট থেকে স্ট্রাকচারালি আলাদা। বুঝছো কি না? এইটা একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, এইটা একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্ট স্ট্রাকচারালি একটা থেকে আরেকটা আলাদা, এবং প্রত্যেকটার কাজও ইন্ডিপেন্ডেন্ট, ও কাজ না করলেও ও কাজ করতে পারবে। তাহলে স্ট্রাকচারালি সেপারেটেড অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র, প্রত্যেকটা ইউনিটকে বলা হয় এক একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তোমরা কালকে যে পিকচারটা আঁকতে গেছিলা ওইটা মূলত ছিল সেইটা, এরম ইউনিটগুলো দেখাইছে। ঠিক আছে? তাহলে আমরা ডেফিনেশন বলবো কি, হোয়াট ইজ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট? স্ট্রাকচারালি সেপারেটেড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া অফ লাং হুইচ ইজ সাপ্লাইড বাই ওয়ান টার্সিয়ারি ব্রঙ্কাস। একটা টার্সিয়ারি ব্রঙ্কাস লাংসের যতটুকু এরিয়াকে সাপ্লাই দেয়, যেটা স্ট্রাকচারালি সেপারেট এবং ফাংশনালি আত্মনির্ভরশীল।
তারে বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। ক্লিয়ার? এইটা সেই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এটা বিডি 84-তে আছে, এই পিকচারটা কালারফুল যে পিকচার, এটা তোমরা আঁকা প্র্যাকটিস করবা। কালকে আঁকাইছিলাম না এই 10টা সেগমেন্ট, এটা আঁকা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবার ফিচার যদি বলি আমরা, ফিচার কি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের? একটা বলছি স্ট্রাকচারালি সেপারেটেড, ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্লাইড বাই সেগমেন্টাল ব্রঙ্কাস। এগুলো দেখতে পিরামিডের মতো, যে পিরামিডের বেস থাকে লাংসের সারফেসের দিকে আর অ্যাপেক্স থাকে ভেতরের দিকে, নাকি হাইলামের দিকে আর কি অ্যাপেক্স থাকে। আর প্রত্যেকটা সেগমেন্টের হচ্ছে নিজস্ব আর্টারি থাকে, নার্ভ থাকে। এরা হচ্ছে কি পিরামিডাল ইন শেপ, যে পিরামিডের অ্যাপেক্স থাকে হাইলামের দিকে আর বেস থাকে লাংসের সারফেসের দিকে, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রত্যেকটারই হচ্ছে এর আর্টারি থাকে, নার্ভ থাকে, লিম্ফেটিক্স থাকে, আর এদের ভেইনগুলো থাকে ইন্টার সেগমেন্টাল স্পেসে। এটা মনে রাখো, ওর আর্টারি ভেইন, ওর আর্টারি নার্ভ বা লিম্ফেটিক্স আলাদা, ওরও আলাদা, কিন্তু ভেইনটা থাকে দুইটা সেগমেন্টের মাঝখানে। এতটুকু মনে রাখো, হ্যাঁ? আচ্ছা, এটা বলে ইন্টার সেগমেন্টাল স্পেস বা ইন্টার সেগমেন্টাল ইন পজিশন। এবার ব্রঙ্কোভাস্কুলার ইউনিট কি? দ্য এরিয়া অফ লাং হুইচ ড্রেইন বাই ওয়ান ইন্টারসেগমেন্টাল ট্রিবিউটারিজ অফ পালমোনারি ভেইন। এই একটা ভেইন যতটুকু জায়গার ব্লাড ড্রেন করে নিয়ে যায় তারে বলে ব্রঙ্কোভাস্কুলার ইউনিট, আর এই জায়গাটুকু বলে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, ঠিক আছে? এই যে পিকচার তোমরা যেটা আঁকতে চাইছিলা কালকে, এইটা, এই যে এটা, এই পিকচারটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। দেখো, একটা ইউনিট আর একটা ইউনিটের মাঝখানে এইটাকে একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, তিনটা সেগমেন্ট এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটারই আর্টারি, নার্ভ, লিম্ফেটিক্স প্রত্যেকের আলাদা, কিন্তু ভেইনটা হচ্ছে দেখো দুই সেগমেন্টের মাঝখানে। এখন একটা ভেইন যতটুকু এরিয়া থেকে ব্লাড ড্রেন করে নিয়ে যায় তাকে বলে ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট। ডিফারেন্স এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো তো আর্টারি সাপ্লাই অফ লাং, লাংসের আর্টারি সাপ্লাই কি? আমরা ভাগ করে বলবো কন্ডাক্টিং পার্ট আর রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোনকে সাপ্লাই দেয় কে? ব্রঙ্কিয়াল আর্টারি। আর রেসপিরেটরি জোনকে সাপ্লাই দেয় কে? পালমোনারি আর্টারি। ব্রঙ্কিয়াল আর্টারি রাইট সাইডে থাকে কয়টা? একটা। আর লেফট সাইডে থাকে দুইটা। এই রাইট সাইডের একটা কার ব্রাঞ্চ? থার্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ। আর লেফট সাইডের দুইটা আসে ফ্রম ডিরেক্ট ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে। এবার যদি আমরা হচ্ছে ভেনাস ড্রেনেজ বলি, ভেনাস ড্রেনেজ কীভাবে বলো? আচ্ছা, আমরা আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে এক্সচেঞ্জ জোনের আর্টারি সাপ্লাই কে দিবে? ব্রঙ্কিয়াল আর্টারি বললাম কন্ডাক্টিং জোন, তাহলে এক্সচেঞ্জ জোনে কে দিবে? পালমোনারি আর্টারি। এটাও হচ্ছে তোমার রাইট সাইডে একটা, কিন্তু লেফট সাইডে একটা। ব্রঙ্কিয়াল হচ্ছে লেফট সাইডে দুইটা, বাট পালমোনারি আর্টারি রাইটেও একটা, লেফট। তাহলে আর্টারি সাপ্লাই অফ এক্সচেঞ্জ জোন, এক্সচেঞ্জ জোনকে সাপ্লাই দিবে কে? পালমোনারি আর্টারি। এটা যদিও পালমোনারি আর্টারি, এর মধ্যে থাকে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড, মনে আসছে না? এটা দুইটা থাকে, রাইটে থাকে একটা, লেফটে থাকে একটা, দুইটাই পালমোনারি ট্রাঙ্ক থেকে অ্যারাইজ করে। তোমাদের মনে আছে এই যে হার্টের এই যে পালমোনারি ট্রাঙ্ক উঠে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি হয়েছিল, মনে আছে? এইটাই। এবার আসি আমরা ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ এতে কি ব্রঙ্কিয়াল ভেইন আর পালমোনারি ভেইন, ও ব্রঙ্কিয়াল ভেইন আর্টারির মতোই। ভেনাস ড্রেনেজ আমরা বললাম কি কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোনকে ভেনাস ড্রেনেজ করতে হবে ব্রঙ্কিয়াল ভেইন। এটা রাইট সাইডেও দুইটা থাকে, লেফট সাইডেও দুইটা থাকে। রাইটটা হচ্ছে ড্রেন করে কোথায়? অ্যাজাইগাস ভেইনে। আর লেফট সাইডেরটা ড্রেন করে কোথায়? হেমি অ্যাজাইগাস ভেইনে। পারবা না? এবার আসি পালমোনারি ভেইন। এটাও রাইট সাইডে দুইটা থাকে, লেফট সাইডে দুইটা থাকে। যদিও এটা ভেইন, এখানে থাকে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড। এটার ফেট কি? দুইটাই কি ওপেন করে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে, তাই না? লিম্ফেটিক ড্রেনেজ আমরা বলছিলাম কি টু সেট অফ লিম্ফেটিক্স থাকে এখানে, সুপারফিশিয়াল আর ডিপ। সবগুলাই ড্রেন করে কোথায়? ব্রঙ্কোপালমোনারি লিম্ফ নোড, ঠিক আছে? আচ্ছা,
এরপর নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই কি? এটা কি অটোনমিক নার্ভ সাপ্লাই। তাহলে অটোনমিক মানে কি? সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কোথা থেকে আসবে? T2 টু T5 সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে আসে। আর প্যারাসিম্প্যাথেটিক আসে কোথা থেকে? ফ্রম ভেগাস। এবার আসি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? দেখো আমাদের যে ইন্টেস্টাইনগুলা এগুলো আসে প্রিমিটিভ গাট টিউব থেকে। এই প্রিমিটিভ গাট টিউবের চারিদিকে থাকে কে? স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এই গাট টিউবটার ফোর গার্ড থাকে, মিড গার্ড থাকে আর হাইন্ড গার্ড থাকে। এই ফোর গার্ডের এইখান থেকে একটা ডাইভার্টিকুলাম বের হয়, কি নাম? ল্যারিঙ্গোট্রাকিয়াল ডাইভার্টিকুলাম। এই ডাইভার্টিকুলামের চারিদিকে আবার এই যে ল্যাটারাল প্লেট অফ মেজোডার্ম থাকে, স্প্ল্যাঙ্কনিক লেয়ার যেটা, এটার নাম কি? ল্যারিঙ্গোট্রাকিয়াল ডাইভার্টিকুলাম। মানে কি এখানে ল্যারিংস ট্রাকিয়া রেগুলার লাইনিং এখান থেকে তৈরি হয়। বুঝতে পারছো কি না? তাহলে লাংসের যতগুলা লাইনিং এপিথেলিয়াম আছে সব লাইনিং এপিথেলিয়াম তৈরি হয় কোথা থেকে? এই ল্যারিঙ্গোট্রাকিয়াল ডাইভার্টিকুলাম থেকে, ফ্রম প্রিমিটিভ গার্ড টিউবের ফোর গার্ড। এটার কোথা থেকে? এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্ম অফ ফোর গার্ড থেকে ল্যারিঙ্গোট্রাকিয়াল ডাইভার্টিকুলাম এখান থেকে আসে সকল লাইনিং। আর তার চারদিকে থাকে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এইখান থেকে সে লাংসের বাকি সব, লাংসের অন্যান্য সব কিছু ডেভেলপ করে কোথা থেকে? স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে। এটা পারবা? গুড। এইবার ফেজেস অফ ম্যাচুরেশন নামে একটা জিনিস আছে। লাং প্রথম যে হয় এটা ম্যাচিউর থাকে না, এটা চারটা স্টেজে ম্যাচিউর হয়। কি কি? প্রথম হলো সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। লাংসটা প্রথম একটা দেখতে কিছুটা গ্ল্যান্ডের মতো হয়, আসলে তো এটা গ্ল্যান্ড না, গ্ল্যান্ড, এই জন্য নাম সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। লাং প্রথম তৈরি হয় একটা গ্ল্যান্ডের মতো। তাহলে এই স্টেজটাকে আমরা বলি সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। এটা ইন্ট্রাইউটেরাইন লাইফের 7 থেকে 16তম সপ্তাহ। পুরা প্রেগনেন্সি হচ্ছে কত? 40 সপ্তাহ। তাহলে 7 থেকে 16তম সপ্তাহ যে ফেজ, এটার নাম সিউডো গ্ল্যান্ডুলার ফেজ। তারপর এইটার মধ্যে তখন যে এইটার মধ্যে যে জিনিসগুলো থাকে এগুলোর মধ্যে ক্যানেল থাকে না। বুঝতে পারছো কি না? সলিড থাকে, তবে ভিতরে আস্তে আস্তে ক্যানেল হয়। এই পিরিয়ডটার নাম ক্যানালিকুলার পিরিয়ড। এইটা হচ্ছে 16 থেকে 24 সপ্তাহ। ক্যানালিকুলার পিরিয়ড, খালি নাম মনে রাখো, লিখে রাখো। লেখো ফেজেস অফ লাং ম্যাচুরেশন। 1 নাম্বার সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড 7 থেকে 16 সপ্তাহ। তারপর হচ্ছে ক্যানালিকুলার পিরিয়ড, এটা হচ্ছে 16 থেকে 24 সপ্তাহ। এরপর হচ্ছে টার্মিনাল স্যাক পিরিয়ড। টার্মিনাল স্যাক পিরিয়ড এটা হচ্ছে 24 সপ্তাহ থেকে বার্থ পর্যন্ত। আর লাস্টেরটার নাম আছে অ্যালভিওলার পিরিয়ড, এটা হলো 32 সপ্তাহ থেকে 8 বছর পর্যন্ত জন্মের পর। এটা ডিটেলস আমরা বলছি না, পরে বলবো। আমরা প্রথম যেটা বলছিলাম কি সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড, তোমাদের মনে আছে? সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড এইটা, এই যে ফার্স্টে যেটা এটা হলো সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। তারপর সেকেন্ড যেটা এটা হচ্ছে ক্যানালিকুলার পিরিয়ড। তারপর থার্ড যেটা এটা হচ্ছে এইটা, এটা কি? টার্মিনাল স্যাক। আর এটা হচ্ছে অ্যালভিওলার। এই পিরিয়ড এবং এগুলা ডিউরেশন এতটুকু শুধু লাগবে, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো ফ্যাক্টরস প্রিভেন্টিং দ্য লাং কোলাপস। আগে বলো লাং কোলাপস করে কেন? লাং কেন কোলাপস করে? ডিউ টু রিকয়েল টেন্ডেন্সি অফ লাং, লাং কোলাপস করতে চায়। এখন কোন কোন ফ্যাক্টর আছে এটাকে প্রিভেন্ট করে? 3টা ফ্যাক্টর। একটা হচ্ছে সারফেক্টেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার, আর একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম অফ এয়ার। 1200 ml ভলিউম অফ এয়ার লাংসে সবসময় থাকে, এটাকে রেসিডুয়াল ভলিউম বলে, ঠিক আছে? আর তেমন কিছু নাই, এটাই হচ্ছে লাংস।